হুম। কেন? কে জানি ঘুমোতে দেরি হয়েছিল। হচ্ছে না, টান হচ্ছে না ঠিক করে, হুম তাই তো? ওরকমই কিছু, ঘুমাতে দেরি হয়েছিল। তাহলে চানটাও তো দরকার নাকি মাথা ব্যথা ঠিক করার জন্য? না না, না 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 না, চান করার দরকার নেই। UDIS stands for Unified District Information System for Education. It is a unique 11-digit identification number assigned to every recognized school in India by the government to track infrastructure, student enrollment, and educational statistics. বল, কি করে পড়ে গেলি? শর্টে বল। ওই তো টেকারে আসছিলাম প্রথমে তো। আসার সময়? না, তাহলে স্কুলে যাওয়ার সময়। ও, তাহলে আসছিলাম বলছিস কেন? কি বললাম? ট্রেকারে আসছিলাম, ট্রেকারে যাচ্ছিলাম বলতে হবে। টেকারে যাচ্ছিলাম। তারপর? না, প্রথম থেকে বলছি। আজকে ট্রেন পেলাম বর্ধমানটা, দুটো বর্ধমান থাকে, একটা 5:43। না, প্রথম থেকে বলছি, দাঁড়া, টাইমগুলো মনে থাকবে। 5:43, না জন্ম থেকে না, 5:43 থাকে। 5:43-এর পরে একটা ব্যান্ডেল থাকে। দাঁড়া, টাইমগুলো বলি, তাহলে তো মনে থাকবে। 5:43-এর পরে তুই লিখে লিখে মনে রাখবি, এখানে বলে মনে রাখতে হবে নাকি? হ্যাঁ, 5:54 ওই সময় একটা ব্যান্ডেল থাকে। ওটা বর্ধমান থেকে, ওই বর্ধমানটা পেলাম, ঠিক আছে, দিয়ে চলে গেলাম। হ্যাঁ, চলে গেলাম মোটামুটি। তারপর একটা কাটোয়া থাকে 6টা 5টা টাকা, তারপরে থাকে ট্রেনই থাকে না। আসার ভাব সময় তো একবার। ঘটনাটা হলো। না, যাওয়ার সময় বলছি, দাঁড়া। হয়েছে ঘটনাটা। হ্যাঁ, দিয়ে অটো পেলাম না। অটোতে অনির্বাণ স্যার চোখে দেখেন না, উনিও ছিলেন, তারপরে সঙ্গীতাও ছিল, কিন্তু অটো নেই। আমরা টেকারেই গেলাম, অনির্বাণ স্যার দাঁড়িয়েই থাকলো। সব একই নেয়, ভাড়া একই নেয়। ভাড়া একই নেয়। টোটো তখন দেখতে পেলাম না। আর অটোও কম। এবার সবার জন্য ওয়েট করব, দিয়ে কখন আসবে, টাইমটাও তো হয়ে যাবে। ওই জন্য টেকারে উঠে পড়লাম। উঠে পড়ে আমাদের মাছ নিয়ে যায়, কত মাছের বাজার চুচড়ো এই সময় সকালবেলা। কত মাছ দেখতে পাবি, ছোট মাছ, বড় মাছ, মেজো মাছ, এজো মাছ। তারপর দাঁড়া, কত মাছ দেখতে পাবি এই সময়। মাছ দেখছিলাম, মাছ দেখতে দেখতে স্কুলে চলে গেলাম। মোটামুটি ভালোই টাইমে পৌঁছে গেলাম। এইবার নামার সময় মাছের ব্যাগ রেখেছে সেকেন্ড সিটে, ড্রাইভারের রোটা, তার সেকেন্ড রোটাতে আমি সঙ্গীতা বসেছি, ভালোই বসেছি। ধারে একজন দিদিমণি বসেছে। মানে ড্রাইভারের রো থাকে, তারপর একটা রো থাকে, ওই রোটাতে, তারপর আবার দুটো কলম থাকে। হ্যাঁ, দুটো কলম। আমি সেকেন্ড রোটাতে বসেছি। ওখানে মাছ রেখেছে। তারপরে দিদিমণি বসেছে, দিদিমণিটাকে বললাম একটু সরুন, সঙ্গীতা আস্তে আস্তে নেমে গেছে, সরুন। তারপর দিয়ে চলে যেত তো। হ্যাঁ, সরুন, আমি নামবো। নড়েও না, চড়েও না। তারপর আমি কি করে পড়ে গেলাম? আরে ওই রকম ছোট লোক থাকে। আবার খারাপ কথা, মুখ খারাপ করছিস কেন? মাথার উপর দিয়ে কি করে যাবো? আমার পাটা মাথার উপর রাখবো নাকি? ওইটাই আমি তোকে বলবো না ভেবেছি। তুই ধাক্কা দিয়ে চলে যেতে হতো। ধাক্কা দেবো কি করে? আমার ওইটাতে তো পা দিতে হবে, ধাক্কাটা কি করে দেবো? তাহলে পড়লে কি করে? ওইটাই তো আমি নিজে বুঝতে পারছি না। তাড়াহুড়ো করছিলিস? তাড়াহুড়োও করিনি আমি, কোনো সময় তাড়াহুড়ো করি না, কোনো সময় তাড়াহুড়ো করি না। এই তো তোর একদিন তাহলে এখানে কি করে ব্যথা পেয়েছিলিস? একদিন কিরকম, একদিন কুকুরের সাথে হয়েছিল, আর একদিন কিসের সাথে হয়েছিল, একদিন এমনি হয়েছিল ওই সাইকেলটা নিয়ে, না? একদিন একটা কুকুর সাইকেলের সামনে চলে এসেছে। ওটা তো তোর দোষ নেই, কিন্তু আরেকদিনও হয়েছিল, মনে করে দেখ। আরেকদিন হয়েছিল, হ্যাঁ, আমি যাচ্ছিলাম, ওই ইলেকট্রিক সাইকেলটা একটু কামড়া দিয়েছিল। হ্যাঁ, না কুকুরের নয়, আজ তো তুই একাই ছিলিস, ওরকম হয়েছিল। একটা সিনেমাটার মধ্যে হয়তো আসছিলাম, হ্যাঁ, দিয়ে তখন পড়ে গেছিলাম। হ্যাঁ, তাহলে আমি এখন কেন দোষের জন্য। হ্যাঁ, তুই কি স্পিডে আসছিলিস? হ্যাঁ, একটু স্পিডেও ছিলাম, তারপর আবার ফোনটাও বার করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি তো এসব কিছুই করিনি, আমি তো জাস্ট পাটা দিতে গেছি, একটু এটা হালকা লেগেছে, এখন আর ব্যথা নেই। আমি তো সাবধানে করবি, কিন্তু বেশি হতে পারতো। আমি তো কত সাবধানে আসি, এক পা করে, সবাই জানে অনেক সাবধানেই আসি। এখান থেকে শিক্ষা নিয়ে নে। শিক্ষা তো নিলামই, আর কৃষ্ণ আমাকে বাঁচালো।
নইলে অনেক কিছু তাও বলবো না ভেবেছিলাম, কিন্তু তুই মাঝে মাঝে এত দুঃখ কাতর হয়ে যাস, অত ব্যাকে পড়ে থাকলে হবে? এ করতে হবে না, পড়ে নি। মাঝে মাঝে দুঃখে কাতর হয়ে যাচ্ছিস। আমি তো ভাবলাম চেপে যাবো ঘটনাটা। তাহলে দোষটা কাট, তারপরে- করলে কি করে? পা দিতে গিয়ে একটু কেমন হয়ে গেলাম। আর ঠিক করে দিতে পারিস নি, মানে পায়ের দেওয়ার জায়গাটা দিতে পারিস নি নাকি? পা দেওয়ার জায়গাটা দিতে পারিস নি, নিয়ে পড়ে মনে গেছিস। হচ্ছে আরো সাবধানে আসতে হবে। তাহলে পড়লে কি সেটাই বুঝতে পারছিস না কেন? না, তাও তো বৃষ্টি বাদলা কিছুই ছিল না সকালবেলা। সেটা তো বুঝতে হবে আগে। হ্যাঁ বুঝলাম তো, ওটাকে আরো সচেতন হয়ে নামতে হবে, আরো সচেতন হয়ে। মানে পা দেওয়ার জায়গাটা দেখতে পাসনি নাকি? হ্যাঁ। ওই রকমই হয়েছে নাকি? না না চালিয়ে দিয়েছিল? না না না, ওদের দোষ নেই, ওদের দোষ দেবো না। আচ্ছা, ওখানে তো একাই নামলে না আরো কেউ নামলো? ওই সঙ্গীতা নামলো, তারপরেই আমি নামতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। আরে আমি সাবধানেই নামি, এবার বাই চান্স এগুলোই কি তো নে, আর তুই আর ওই নিয়ে আর ভাবিস না। অলরাইট। হ্যাঁ কি হয়েছে? এদিকে আয়, এদিকে আয়। না, 4+6 গাইস। কত ব্লগ করতাম, কত এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। হ্যাঁ এক্সরে করছিস। যাই হোক, হ্যাঁ 1 ঘন্টা, মানে অ্যাভারেজ লেংথে 1 ঘন্টা হয়ে যেত। কি অবস্থা। Long ago, in a quiet village, the first light of dawn began to stir. Olden marigolds swayed gently as a new day promised a heavy task. An old man prepared himself for the long journey that lay ahead. His bare feet met the warm earth of the path he knew so very well. His loyal donkey waited nearby, flicking its ears in the morning air. With a gentle pat, the man greeted his companion for the day's work. 3 golden statues of the gods sat, waiting to be carried away. He covered the shimmering deities with a vibrant silk cloth of orange. Jasmine flowers were draped carefully around their divine necks. The man lifted the heavy load onto the donkey with a sudden grunt. Thick ropes were pulled tight to keep the sacred cargo safe and still. The donkey adjusted to the weight of the gold resting on its back. Holding the lead rope, the man looked toward the dusty horizon. They set off, past the mud huts, as the village began to wake up. Villagers gathered in the distance to witness the passing parade. An elder stood frozen in awe at the sight of the golden figures. He knelt low in the dust to show his deepest respect for the gods. The donkey watched the old man bow and felt a surge of great pride. Women paused their daily chores to offer prayers to the holy load. The donkey's eyes grew wide as it began to believe the praise was its. It arched its neck high, like a noble horse leading a grand army. The man walked on, unaware that his beast was growing so vain. Petals were thrown into the air, coating the path in bright colors. The donkey began to prance with a rhythm that was far too bold. Its face was full of smugness as it soaked in the crowd's devotion. A small child bowed his head in a gesture of pure, silent faith. The beast tossed its head back, basking in the glory of the moment. A man finally looked back, his face hard, with a stern realization. The donkey stopped dead in its tracks to let the people worship. Dozens of people lay prostrate on the ground before the animal. It let out a loud, boastful sound to show its supposed greatness. A man's grip tightened on the rope as his patience grew thin. He saw the arrogance in the animal and knew he had to act fast. The donkey ignored his master to admire its own shadow in the sun. The silent golden statues remained still, unaware of the vanity. A sharp tug on the lead rope brought the donkey's parade to a halt.
The beast was startled back to the reality of its simple life. The man leaned in close to deliver a truth that was hard to hear. He pointed to the heavy statues that were the source of the praise. He told the beast that the worship was for the gods, not for it. One should never take credit for light that belongs to another. Shame quickly replaced the vanity in the donkey's wide eyes. Its proud neck deflated as its head sank toward the dusty road. The man turned away and began to walk forward once again. The donkey followed behind with steps that were slow and heavy. They left the village huts behind for the quiet of the country. The people stood up and watched the golden light fade away. With a humble heart, the beast focused only on the path ahead. Their silhouettes moved slowly toward the edge of the world. They vanished into the sunset, leaving the lessons of pride behind.